নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন কথকতা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কথকতায়। তাহলে শীত ঢুকেই গেল, হালকা একটা শিরশিরে ভাব চারিদিকে। এই ওয়েদারটাই ভালো লাগে, জানেন তো। ওই কনকনে ঠান্ডাটা নেওয়া যায় না, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিকে, একটা সুন্দর একটা মনোরম ওয়েদার, আর তার মাঝখানে একটা টান টান থ্রিলার গল্প। হ্যাঁ, কথকতায় আজ আপনার জন্য থাকছে একটা টান টান থ্রিলার গল্প। হ্যাঁ, ছোট গল্প, কিন্তু টান টান থ্রিলার। থাকছে হেমেন্দ্র কুমার রায়ের নিতান্ত হালকা মামলা অবলম্বনে গল্প সহজ তদন্ত। শুনতে থাকুন। গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং জয়ন্তর ভূমিকায় রয়েছি আমি, সায়ন্তন। শুনতে থাকুন কথকতার আজকের বিশেষ নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের সহজ তদন্ত। প্রাতরাশের পালা ফুরিয়ে গেছে, সংবাদপত্র পাঠ শেষ হয়েছে। জয়ন্তর ইচ্ছা বাঁশি বাজায়, মানিকের ইচ্ছে দু এক চাল দাবা খেলে। এমন সময় কালীবাবুর প্রবেশ। দুজনেরই ইচ্ছেতে বাঁধা পড়ল। কালীপ্রসন্ন রায়চৌধুরী দক্ষিণবঙ্গের একজন বড় জমিদার, কিন্তু একরকম স্থায়ীভাবেই শিকড় গেড়েছেন কলকাতায়। জয়ন্তদের পাড়ার লোক এবং প্রায় বন্ধুও বটে। বয়স 60-এর কম হবে না। মাথার চুল কার্পাস তুলোর মতো ধবধবে, কিন্তু গায়ের টকটকে রঙের জেল্লা এখনো ময়লা হয়নি, এবং লম্বা চওড়া দেহটাও বেশ শক্ত সামর্থ্য। একাধিক জ্যোতিষী রজত মুদ্রার বিনিময়ে ভবিষ্যৎবাণী করেছেন। অন্তত 85 বছর বয়স পর্যন্ত তিনি যে কোনো যমদূতকে বুড়ো আঙুল প্রদর্শন করতে পারবেন, এবং সেই জন্য বৃদ্ধ বয়সে দ্বিতীয় পক্ষের পক্ষপাতী হয়েও কালীবাবু দিব্যি সপ্রতিভ মুখে নিষ্করুণ পৃথিবীর বক্রদৃষ্টির দিকে দৃষ্টিপাত করতে পারেন। পরমায়ুর বাকি এখনো সিকি শতাব্দী, সে তো বহুকালের ব্যাপার। বুড়ো বয়সে বিয়ে করেছি তো কি হয়েছে কি? হ্যাঁ, দীর্ঘজীবীকে আবার বুড়ো বলে খোঁটা দেওয়া কেন বাবু? কালীবাবুর মনের ভাবখানা হচ্ছে এই রকম। জ্যোতিষীদের কথায় তাঁর অটল নির্ভরতা। মানিক কিছুটা বিস্মিত স্বরে বলল, আরে কালীবাবু যে, ভোরবেলা তো আপনার কাছে অবেলা, তা এমন অসময়ে বৌদির রঙিন আঁচল ছেড়ে আমাদের মতো চিরকুমারদের রাস্তা নেয়। কিন্তু জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে কালীবাবুর দিকে তাকিয়ে বলল, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যেন অসুস্থ। জয়ন্তর বিস্ময়ের কারণ আছে। কালীবাবুর প্রফুল্ল মুখে অসুস্থতার ছাপ কেউ দেখেনি কোনোদিন। কালীবাবু অবসাদগ্রস্তের মতো একখানা চেয়ারের ওপরে দেহের ভার ন্যস্ত করে বললেন, হ্যাঁ জয়ন্তবাবু, আমি অসুস্থ, কিন্তু দেহের নয়, মনের অসুখ। সরকার সব জমিদারি হস্তগত করবেন বলে আজকাল কোনো জমিদারেরই মন সুস্থ নয়। কালীবাবু কি তাই? জয়ন্তর চিন্তার স্রোতে বাধা দিয়ে কালীবাবু হঠাৎ বললেন, জয়ন্তবাবু, শুনেছি আপনারা শখের গোয়েন্দাগিরি করতে ভালোবাসেন, আমাকে একটু সাহায্য করতে পারবেন? জয়ন্ত কিছুক্ষণ নির্বাক হয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনাকে আমরা কোন দিক দিয়ে সাহায্য করতে পারি? আপনার কি কিছু চুরি গেছে? কালীবাবু বিমর্ষভাবে মাথা নেড়ে বললেন, চুরি? না, আমার কিছুই চুরি যায়নি। চুরি গেলে হয়তো আমি এতটা চিন্তিত হতাম না, আর সরকারি পুলিশ থাকতে আপনাদের বিরক্ত করতেও আসতাম না। এই এই চিঠিখানা পড়ে দেখুন, কাল বিকেলে পেয়েছি। কালীবাবু নিজের পকেট থেকে একটা খাম বের করে জয়ন্তর দিকে এগিয়ে দিলেন। কালীবাবুর ডান হাতের দিকে তাকিয়ে জয়ন্ত বলল, আপনার বুড়ো আঙুল আর তর্জনীর ওপরে পট্টি বাঁধা কেন? একটা ঘরের 2 দরজার মাঝখানে পড়ে কাল বড়ই চোট লেগেছে, ডাক্তার ডাকতে হয়েছে। আজ আর আঙুল দুটো নাড়াতে পারছি না, কিন্তু ও কথা নিয়ে এখন আর মাথা ঘামাবার দরকার নেই। চিঠিখানা আগে পড়ে দেখুন। খামের দিকে তাকিয়েই জয়ন্তর চোখ একটু চমকে উঠল। তার উপরে হাতের লেখা নেই, ছাপা বই থেকে কতগুলো অক্ষর কেটে নিয়ে পরপর বসিয়ে কালীবাবুর নাম ও ঠিকানা লেখা হয়েছে।
সাধারণ সরকারি খাম, আমহা স্ট্রিট পোস্ট অফিসের ছাপ মারা। খামের ভেতরের কাগজও চিঠির কাগজ নয়, সাধারণ ফুলস্কেপ কাগজের আধখানা কেটে নিয়ে মাঝখানে ভাঁজ করে লেখা হয়েছে। চিঠির কথাগুলোও মুদ্রিত পুস্তকের অক্ষর কেটে নিয়ে বসানো। কথাগুলো এই: 20/8/54, শ্রী কালীপ্রসন্ন রায়চৌধুরী সমীপেশু। মহাশয়, আমার স্ত্রী মাধবী বিধবা নয়, আমি তার বৈধ স্বামী, এবং বলা বাহুল্য আজও বহাল তবিয়তে সশরীরে বিদ্যমান। স্বামী বর্তমান থাকতে হিন্দু স্ত্রীর দ্বিতীয়বার বিবাহ হতে পারে না, অথচ শুনছি আমার স্ত্রীকে আপনি আবার বিবাহ করেছেন। এটা যে গুরুতর অপরাধ, আশা করি আপনি তা স্বীকার করবেন। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব। ইতি নিবেদক শ্রী মহিতোষ সেন। পত্রখানা পাঠ করে নীরবে জয়ন্ত কালীবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। কালীবাবু বললেন, আমার বিবাহের ব্যাপার নিশ্চয়ই আপনাদের অজানা নেই। না, জয়ন্তর তা অজানা নেই। ব্যাপারটা হচ্ছে, নিঃসন্তান অবস্থায় কালীবাবুর প্রথম সহধর্মিণী পরলোক গমন করেন 1940 খ্রিস্টাব্দে। বিপুল সম্পত্তির মালিক হয়েও সন্তানের অভাবে কালীবাবুর দুঃখের সীমা ছিল না। তারাপ্রসন্ন নামে তার এক ভ্রাতুষ্পুত্র আছে বটে, কিন্তু তার নাম তিনি মুখেও আনেন না। সে হচ্ছে মদ্যপ, জুয়ারি, অকর্মণ্য, নিজের সমস্ত সম্পত্তি অনায়াসে উড়িয়ে দিয়েছে খোলামকুচির মতো, এবং কালীবাবু তাকে আর নিজের বাড়িতে ঠাঁই পর্যন্ত দিতে রাজি নন। যোগ্য উত্তরাধিকারীর অভাবে তার জীবন অশান্তিময় হয়ে উঠেছিল। অবশেষে অনেক ভেবেচিন্তে ও বন্ধুবান্ধবদের পরামর্শ নিয়ে 1946 খ্রিস্টাব্দে তিনি বিধবা মাধবী দেবীর পানি গ্রহণ করেন। তখন মাধবীর বয়স 20 বছর এবং কালীবাবু 50-এর কোঠা পেরিয়ে গেছেন। সুতরাং বর কন্যার এই মিলন যে রাজ্যটক বলে গণ্য হয়নি সে কথা বলা বাহুল্য। স্ত্রীর সার্থকতা পুত্রের জন্যই। অনেকের কাছে শাস্ত্রবাক্য আউড়ে কালীবাবু তা প্রমাণিত করতে চেয়েছিলেন বটে, কিন্তু শুধু শাস্ত্রের নির্দেশ পালনের জন্যই যে তিনি পুনর্বিবাহ করতে চেয়েছিলেন এটা একেবারে পূর্ণ সত্য নাও হতে পারে। কেবল যুবতী নয়, মাধবী ছিল পরমা সুন্দরী। এই অসম মিলন মাধবী কিভাবে গ্রহণ করেছিল বাইরে তা প্রকাশ পায়নি, কিন্তু সে বুদ্ধিমতীর মতোই মুখে কোনো প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করবার যোগ্যতা তার ছিল না। শৈশব থেকেই সে বাপমা হারা, দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘরে অনাদরে মানুষ। তার উপরে প্রথম যৌবনেই স্বামী হারিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল অনাথ আশ্রমে। অতএব এখানে তার ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন উঠতেই পারে না, বরং বলা যায় যে এই দ্বিতীয় বিবাহটা তার পক্ষে সাপে বরের মতো হয়ে দাঁড়িয়েছিল। কারণ কালীবাবু যুবক না হলেও ধনকুবের। তার বৈধব্যের পেছনেও একটুখানি ইতিহাস আছে। 1940 খ্রিস্টাব্দে মহিতোষ সেনের সঙ্গে যখন তার বিবাহ হয় তখন সে উদ্ভিন্ন যৌবনা হয়নি। বিবাহের কিছুদিন পরেই দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফৌজে চাকরি নিয়ে মহিতোষ মিশরে চলে যায়। তারপর 1941 খ্রিস্টাব্দে মিশর থেকে সরকারি খবর আসে যে কোনো একটা যুদ্ধের পর থেকে মহিতোষ সেন মিসিং, অর্থাৎ নিখোঁজ। তারপর একে একে কয়েক বছর কেটে যায়, কিন্তু তার আর কোনো পাত্তা পাওয়া যায়নি। অতএব স্বাভাবিকভাবেই সকলে ধরে নেয় যে মহিতোষ আর ইহলোকে বর্তমান নেই। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে নিখোঁজ হওয়ার অর্থ দাঁড়ায় মৃত্যু। এটাই দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু 1941 খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ মহিতোষের আত্মা যে এখন প্রেতলোকে বাস করছে না, 1954 খ্রিস্টাব্দের আগস্ট মাসে লিখিত তার পত্রে সেই সত্যটাই প্রমাণিত হচ্ছে। বিস্ময়ের কথা, কিন্তু অসম্ভব নয়। পাশ্চাত্য দেশে অগুন্তিবার দেখা গেছে এমন ব্যাপার। জয়ন্ত মনে মনে ভাবতে লাগলো, ব্যাপারটা রীতিমতো নাটকীয় হয়ে উঠেছে। বাঙালি জীবনে এমন ঘটনা সহসা ঘটে না। এখন আমি কি করব? তা কি করা উচিত তার কিছুই কি আপনি স্থির করতে পারেননি?
আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আর তাই তো আপনাদের সাহায্য চাইছি। কিন্তু কিরকম সাহায্য? এই পত্রখানা দেখে আপনার কি মনে হয়? আর 5 জনের যা মনে হতে পারে তাই, অর্থাৎ বিশেষ কিছুই নয়। প্রথমত, পত্রলেখক নিজের হস্তাক্ষর গোপন করতে চায়। দ্বিতীয়ত, লিফাফা সরকারি কাগজেও কোনো বিশিষ্টতা নেই। এর ওয়াটারমার্কে পাওয়া যায় বটে হাওয়ার্ড স্মিথ, বেলফাস্ট, বন্ড, মেড ইন কানাডা, কিন্তু এও হচ্ছে খুব সাধারণ। আগে হ্যাঁ, আমিও ওই মার্কা মারা ফুলস্ক্যাপ কাগজ ব্যবহার করি। জয়ন্ত ভুরুকুঁচকে বলল, তাই নাকি? আপনি ওই একই কাগজ ব্যবহার করেন? তাহলেই বুঝুন, এরকম কাগজ আপনি ব্যবহার করেন, আমি ব্যবহার করতে পারি, আবার আরও অনেকেই ব্যবহার করতে পারেন। তাই বলছিলাম, কাগজেও কোনো বিশিষ্টতা নেই। কিন্তু এখানে একটা ব্যাপার আন্দাজ করা যেতে পারে। দেখুন, পত্রলেখক নিজের ঠিকানা দেয়নি, সে নিজের হাতের লেখা কাউকে দেখাতে চায় না। এই লুকোচুরির কারণ কি? এই ব্যাপারটা নিয়ে আমিও মনে মনে মাথা ঘামাচ্ছি। চিঠিখানা যে লিখেছে নিশ্চয়ই কোনো মতলববাজ লোক। আমার সন্দেহ হয় লোকটার মনে বিশেষ কোনো মন্দ অভিসন্ধি আছে, কিন্তু সেটা যে কি তা বুঝে উঠতে পারছি না। দেখো, চিঠিটার ধরন ধারণ অনেকটা সেই উড়োচিঠির মতো, এবং উড়োচিঠি প্রায় ভিত্তিহীন হয়। কিংবা কেউ হয়তো আমাকে ব্ল্যাকমেল করবার ফিরিকে আছে। তাও অসম্ভব নয়। কিন্তু এই সবই তো আন্দাজের কথা। আমি আপনাদের কাছে এসেছি একটা নিশ্চিত নির্দেশ পাবার আশায়। কালীবাবু, এত তাড়াতাড়ি নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আমাকে একটু ভাবার সময় দিন। মনে হচ্ছে একটা পথ আমি খুঁজে পেয়েছি। আমরা কাল সকালে আপনার সঙ্গে দেখা করব। সেই সময় হয়তো আমি কোনো জবাব দিতে পারি। পরদিন সকালে যথাসময়ে কালীবাবুর বাড়ির দিকে গেল জয়ন্ত ও মানিক। মানিক জিজ্ঞেস করল, কাল দুপুরে তুমি কোথায় অদৃশ্য হয়েছিলে? হ্যাঁ, আমি এসে ফিরে গিয়েছি। গিয়েছিলাম সৌরিনের কাছে। কলেজে সৌরিন মিত্রের কথা তোমার মনে আছে? সৌরিন মিত্র? আচ্ছা, ওই এক সৌরিন মিত্র তো আমাদের সঙ্গে 4th ইয়ার পর্যন্ত পড়েছিল। তুমি কি তার কথা বলছো? সেই। আমি জানতাম সৌরিনের এক ভাই বারিন দ্বিতীয় মহাযুদ্ধের সময় পল্টনে যোগ দিয়ে উত্তর আফ্রিকায় গিয়েছিল। তার সঙ্গেই আমার দরকার ছিল। তার সঙ্গে তোমার কি দরকার থাকতে পারে? বিশেষ কিছুই নয়। আমি খালি জানতে গিয়েছিলাম ফৌজে মোহিত সেন নামধারী কোনো ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়েছিল কিনা। ওহো হো, আচ্ছা, বুঝেছি। তারপর কি জানতে পারলে? জানলাম মোহিত সেন নিখোঁজ হলেও যুদ্ধে মারা পড়েনি। তারপর? ব্যাপারটা একটু ফলাও করেই তাহলে বলি, শোনো। মোহিতোষের কথা তুলতেই বারিন উত্তেজিতভাবে বলে উঠল, ব্ল্যাক গার্ড। সে ভারতের বাইরে বাঙালির নাম ডোবাতে চেয়েছিল। লড়াই শুরু হতেই সে যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। প্রথমে এটা জানা যায়নি, তাই তার নাম বেরিয়েছিল নিখোঁজদের তালিকায়। তারপর সব কথা প্রকাশ পায়, তাকে নিয়ে খোঁজাখুঁজি চলে, কিন্তু তার নাগাল পাওয়া যায় না। ধরা পড়লে ডিজার্টার বলে সামরিক আদালতে নিশ্চয়ই তার কঠিন শাস্তি হতো। বুঝেছ মানিক, এতদিন পরে সেই বীরপুরুষই দুষ্ট গ্রহের মতো আবির্ভূত হয়েছেন বেচারা কালীবাবুর ভাগ্য গগনে। ব্যাপারটা দেখছি বড়ই ঘোরালো হয়ে উঠল। সৈনিক বেশে বারিন আর অন্য 2 বন্ধুর সঙ্গে তোলা মোহিতোষের একখানা ফটো আমি সংগ্রহ করেছি। ভবিষ্যতে সেখানা কাজে লাগলেও লাগতে পারে। বিশেষ কাজে লাগবে বলে তো মনে হয় না। ভারত আজ স্বাধীন, আর মোহিতোষ ছিল ইংরেজ আমলের সেপাই। ডিজার্টার বলে এখন কেউ তাকে গ্রেপ্তার করতে চাইবে কি? বোধ হয় না। আর সেই জন্যই তো এতদিন পরেই কাপুরুষ আত্মপ্রকাশ করতে সাহসী হয়েছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আত্মপ্রকাশ করতে উদ্যত হয়েও সে নিজের ঠিকানা আর হাতের লেখা লুকোতে চায় কেন? ঠিক বলেছ, এর মধ্যে যেন কোনো শয়তানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাক, এখন এ কথা বাদ দাও। এই আমরা কালীবাবুর বাড়ির কাছে এসে পড়েছি। জয়ন্ত ও মানিক চমকে দেখল কালীবাবুর দরজার সামনে ছোট একটা জনতার ভিড়। তার মধ্যে আবিষ্কার করা যায় একাধিক লাল পাগড়িকেও।
মানিক সবিস্ময়ে বলল, যাব, এখানে আবার পুলিশ হাঙ্গামা কেন? ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর ভূপেন চক্রবর্তী। মেদদোষাক্রান্ত দশাশয়ী চেহারা, ভারী চালচলন, উপরিতন কর্মচারী ছাড়া দুনিয়ার আর সকলের প্রতি দৃষ্টিপাত করেন কৃপালু নেত্রে। জয়ন্ত ও মানিক তাঁকে চিনত, কারণ কোনো কোনো মামলায় তাদের বন্ধু ও পরামর্শপ্রার্থী ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে ভূপেনবাবুর দেখা পাওয়া গিয়েছে কয়েকবার। তাদের দেখেই ভূপেনবাবু বলে উঠলেন, আরে আরে আরে, এ কি ব্যাপার? মরা পড়তেই শকুনির টনক নড়ে, হ্যাঁ? জয়ন্ত অপ্রসন্ন কণ্ঠে বলল, মশাইয়ের উপমাটার অর্থ বুঝলাম না। অর্থটা কি এতটাই দুর্বোধ্য? কিন্তু গোড়াতেই জেনে রাখুন মশাই, সুন্দরবাবুর মতো আমিও আপনার সাহায্য প্রার্থী নই। নিজের মামলার ভার নিজেই বহন করতে পারি। আর তাছাড়া এটা একটা কোনো মামলাই নয়, এ হচ্ছে নিতান্ত একটা হালকা মামলা, যে কোনো শিশুই এ তদ্বির করতে পারে। আপনি কি সব বাজে বকছেন? আমরা কোনো মামলার ভার নেওয়ার জন্য এখানে আসিনি। কালীবাবু ডেকেছেন তাই আমরা এসেছি। আমরা তার বন্ধু। কালীবাবু আপনাদের ডেকেছেন, কিন্তু তিনি এখন কোথায়? কেন, তিনি কি বাড়িতে নেই? হ্যাঁ, বাড়িতেও নেই, পৃথিবীতেও নেই। মানে? কাল রাতে তিনি আত্মহত্যা করেছেন। এই অপ্রত্যাশিত সংবাদে জয়ন্ত ও মানিক একেবারে স্তম্ভিত হয়ে গেল। তাদের মন এ কথা বিশ্বাস করতে চাইল না, এবং তাদের মুখের ওপরেও ফুটে উঠল সেই মনের কথা। ভূপেনের শিক্ষিত দৃষ্টি সে কথা বুঝতে ভুল করল না। ঠোঁট টিপে মৃদু হেসে তিনি বললেন, যা ভাবছেন তা নয়। কালীবাবু যে আত্মহত্যা করেছেন তাতে আর একটু সন্দেহ নেই। ততক্ষণে জয়ন্ত নিজেকে সামলে নিয়েছে। কালীবাবুর অভাবনীয় অপঘাতের সংবাদ পেয়ে সাধারণ লোকের মতো তারও যেন মনটা প্রথমটা আচ্ছন্ন হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেই জাগ্রত হয়ে উঠল তার তীক্ষ্ণধার নিশ্চিত গোয়েন্দা বুদ্ধি। যে কোনো পরিস্থিতির মধ্যে যা সর্বদাই অবিচল ও অবিভ্রান্ত থাকে। সে বেশ সহজভাবেই বলল, মৃতদেহ কি এর মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে? না, উপরওয়ালাদের আদেশের অপেক্ষা করছি। বলছি, কালীবাবু আমাদের বন্ধু ছিলেন। শেষবারের জন্য কি একবার তাকে দেখতে পাবো? এসব জায়গায় বাইরের বাজে লোকের প্রবেশ নিষিদ্ধ। তবে আপনি পরিচিত ব্যক্তি, অতএব আমার আপত্তি নেই। কিন্তু এখানেও যেন শখের গোয়েন্দাগিরি করে আপনি আমার ওপরে টেক্কা মারবার চেষ্টা করবেন না, কারণ আমি সুন্দরবাবু নই। আমি বলছি এটা আত্মহত্যার মামলা। সব দেখে শুনে আপনাকেও আমার কথা মানতে হবে। ঘাবড়াচ্ছেন কেন? তাই সই। ভূপেনের পিছু পিছু জয়ন্ত মানিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হল। সেটা হচ্ছে কালীবাবুর একাধারে বসবার ও পড়ার ঘর। আকারে বড়ই বলতে হবে। 3 দিকের দেওয়াল আড়াল করে সারি সারি বই ভরা আলমারি। যেদিকে দেওয়াল ঢাকা আলমারি নেই সেদিকে 3টে জানলা ও ঘরে ঢোকবার জন্য একটি মাত্র দরজা। ঘরের মাঝখানে একটা বড় টেবিল ও তার 3 দিকে 4খানা ও একদিকে 1খানা চেয়ার। টেবিলের ওপরে লিখবার প্যাড, দোয়াতদান, কলমদান, পেপারওয়েট, বেশ কয়েকটা বই ও অন্যান্য টুকিটাকি জিনিস। ঘরের এক কোণে একটা টাইপরাইটারের ছোট টেবিলের ওপর টাইপ করার যন্ত্র। জয়ন্ত জানত সেটা হচ্ছে কালীবাবুর বাংলা টাইপরাইটার। তিনি নিজে ব্যবহার করতে ভালোবাসতেন। বড় টেবিলের একপাশে কিছু তফাতে একখানা ইজি চেয়ার, এবং তারই ওপরে দেখা যাচ্ছে অর্ধ শয়ান অবস্থায় হতভাগ্য কালীবাবুর মৃতদেহ। তার মাথা বাঁ কাঁধের ওপরে লুটিয়ে পড়েছে, এবং ডান রগের ওপর একটা গভীর ভীতিকর ও রক্তাক্ত ক্ষত। মুখ ও বুকের কতক অংশের ওপরে ও চেয়ারের একদিকে রক্ত জমাট বেঁধে আছে, এবং মেঝের ওপরেও রয়েছে চাপ চাপ রক্ত। ইজি চেয়ারের হাতলের ওপরে পড়ে আছে তার ডান বাহুখানা, এবং সেই হাতের মুষ্টির মধ্যে রয়েছে একটা রিভলভার। ট্রিগারের ওপরে তখনও সংযুক্ত রয়েছে তর্জনীটি। কালীবাবুর চোখ দুটো খোলা, এবং তাদের মধ্যে তখনও আড়ষ্ট হয়ে আছে বিস্ময়ের মতো একটা ভাব। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করবার জন্য যুক্তিহীন মৃত্যু যেমন আকস্মিকভাবে তাকে আক্রমণ করবে, যেন তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তিনি। জয়ন্তের মনে হলো এ চোখ যেন আত্মঘাতীর চোখ নয়, কিন্তু ভূপেনের তা মনে হয়নি।
তিনি অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখেছেন ক্ষতের চারদিকে পোড়ার দাগ? তার মানে কালীবাবু রিভলভারের নলটা একেবারে নিজের রগের ওপর রেখে ট্রিগারটা টিপে দিয়েছিলেন। মুখে খালি হুঁ বলে জয়ন্ত হেঁট হয়ে পড়ে খড়ো চোখে কালীবাবুর হাতটা কিছুক্ষণ পরীক্ষা করল। তারপর বলল, পরশুদিন কালীবাবুর বুড়ো আঙুল আর তর্জনীর ওপরে বেশ চোট লেগেছিল, এখনও তার চিহ্ন রয়েছে। কাল দেখেছিলাম আঙুল দুটোর ওপরে পটি বাঁধা রয়েছে। রিভলভারের ঘোড়া টিপবার আগে কালীবাবু নিশ্চয়ই সেটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ওই দেখুন, ঘরের কোণে ব্যান্ডেজটা এখনো পড়ে রয়েছে। ঘরের দরজার কাছ থেকে নতুন গলার আওয়াজ এলো। দেখা গেল দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একটি মূর্তি। বয়স হবে 35-36, রং উজ্জ্বল শ্যামবর্ণ, মুখশ্রী বিশেষত্ববর্জিত হলেও দেখতে মন্দ লাগে না। মাথায় পরিপাটি করে আঁচড়ানো লম্বা চুল, জোড়া ভুরু, ঠোঁটের ওপরে চার্লি চ্যাপলিন গোঁফ, ডান গালে একটা বড় আঁচিল, সহজেই চোখে পড়ে। জামা কাপড় বাবুয়ানার পরিচয় দেয়। দেহ দীর্ঘ ও বলিষ্ঠ। জয়ন্ত জিজ্ঞাসু চোখে ভূপেনের দিকে দৃষ্টিপাত করল। ভূপেন বললেন, ইনি হচ্ছেন মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। বাসা এই বাড়িতেই। কাল রাত 11টার সময় রিভলভারের শব্দ শুনে ছুটে এসে ইনি প্রথম জানতে পারেন কালীবাবু আত্মহত্যা করেছেন। মতিলালের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভূপেনের জবানিতে জয়ন্ত তার পরিচয় শুনল। নমস্কার। তারপর তার নমস্কারের উত্তরে প্রতিনমস্কার করে সে ঘরের এক কোণে গিয়ে মেঝের ওপর থেকে তুলে নিল পরিত্যক্ত ব্যান্ডেজটা। ব্যান্ডেজের খানিকটা অংশ রক্তের ছোপে আরক্ত। জয়ন্তের দু চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে ফিরে মানিকের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। তারপর ধীরে ধীরে বলল, ভূপেনবাবু, আত্মহত্যার কোনো কারণ আপনি আবিষ্কার করতে পেরেছেন? যেন কেল্লা ফতে করে ফেলেছেন এমন ভাব দেখিয়ে ভূপেন বললেন, পেরেছি বই কি। এই চিঠিখানা দেখুন, একখানা চিঠি ছিল বড় টেবিলের ওপর। এই একখানা চিঠি আত্মহত্যার পক্ষে যথেষ্ট। আর কোনো সূত্র পেয়েছেন? পেয়েছি বই কি, সবচেয়ে বড় সূত্র। এদিকে আসুন। ভূপেনের মুখে মহা গাম্ভীর্যের ভাব। ভূপেন কয়েক পা অগ্রসর হয়ে বাংলা টাইপরাইটার টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই দেখুন। তখনও টাইপরাইটারের সঙ্গে সংলগ্ন রয়েছে একখানা টাইপ করা কাগজ। জয়ন্ত মুখ নামিয়ে পাঠ করল, সধবাকে আমি বিধবা ভেবে বিবাহ করেছি। মাধবীর শাস্ত্রসম্মত স্বামী আবার ফিরে আসছে। এরপর সমাজে আমার আর মুখ দেখাবার উপায় থাকবে না। এই লজ্জা ও অপমানের কবল থেকে নিস্তার পাওয়ার জন্য আজ আমি এই পত্র লিখে আত্মহত্যা করব এবং এর জন্য আর কেউ দায়ী থাকবে না। ইতি শ্রী কালীপ্রসন্ন রায়চৌধুরী। জয়ন্ত টাইপরাইটার যন্ত্রটা ধরে নাড়াচাড়া করে মিনিট খানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। তারপর পকেট থেকে রূপোর শামুকের মতো দেখতে নস্যিদানিটা বের করে এক টিপ নস্যি নিল। গোড়া থেকেই মানিক এই অভাবিত আত্মহত্যার ব্যাপারটা স্বাভাবিক বলে গ্রহণ করতে পারেনি। উড়োচিঠির সত্যতা সম্পর্কে কালীবাবুর নিজেরই সন্দেহ ছিল এবং সেই জন্যই তিনি তাদের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। কিন্তু সেই সন্দেহ নিরসন না করেই তিনি যে আত্মহত্যা করবেন তার প্রকৃতি এতটা দুর্বল ছিল না। বিশেষত কালীবাবু ছিলেন জীবন জোয়ারের মূর্তিমান উচ্ছ্বাস। নিখিল বিশ্বের পরিপূর্ণ আনন্দ আশমিটি উপভোগ করার জন্য তার চিত্তে একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল। এত সহজে দুর্ভাগ্যকে মেনে নিয়ে আত্মহত্যা করার মানুষ তিনি ছিলেন না। তার বিশ্বাস জয়ন্ত এ কথা জানে এবং মানে। জয়ন্ত হঠাৎ এখন নস্যি নিল কেন? বহু মামলায় মানিক বারবার লক্ষ্য করেছে সপক্ষে কোনো মূল্যবান সূত্র পেলে জয়ন্ত খুশি হয়ে নস্যি না নিয়ে পারে না। ওই টাইপরাইটারটা নেড়ে চেড়ে সে এমন কি আনন্দজনক সূত্র আবিষ্কার করল? কিন্তু জয়ন্তের মুখ দেখে এ প্রশ্নের কোনো উত্তরই পাওয়া গেল না। তার মুখ একেবারেই কালীঘাটের পটে আঁকা মূর্তির মতো ভাবহীন। মুরব্বির মতো মাথা নাড়িয়ে ভূপেন বললেন, কি জয়ন্তবাবু,
এখন কি ভাবছেন? যা বললাম তাই তো? আরে কালীবাবু নিশ্চয়ই আত্মহত্যা করেছেন। এটা হচ্ছে একটা নিতান্তই হালকা মামলা, বুঝলেন? রূপোর নস্যিদানিটা পকেটে পুরে জয়ন্ত বলল, হুম আগে হ্যাঁ, আপনার কথাটাই ঠিক, এটা নিতান্ত হালকা মামলা। তাহলে এই রক্তাক্ত দৃশ্যের সামনে খামোখা আমরা দাঁড়িয়ে আর মেজাজ খারাপ করছি কেন? বাইরে চলুন। তাই চলুন, বাইরে গিয়ে মতিবাবুর কাছ থেকে আমি দু একটা কথা জানবার চেষ্টা করব। আশা করি ওর আপত্তি হবে না। মতিলাল দ্বিধাহীন কণ্ঠে বলল, বিলক্ষণ, আপত্তি আবার কিসের? তবে আমাকে বেশিক্ষণ ধরে না রাখলেই আমি বাধিত হব, কারণ এই দুর্ঘটনার পরে আমার ঘাড়ে অনেক কাজের ভার পড়েছে। মতিবাবু, আপনি কালীবাবুর প্রাইভেট সেক্রেটারির কাজ করেছেন কতদিন? 3 বছর। কালীবাবু নিজের সাংসারিক ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতেন? আগে হ্যাঁ, আমার উপরে তার অটল বিশ্বাস ছিল। কেবল সাংসারিক নয়, সমস্ত বৈষয়িক ব্যাপার নিয়ে আমার সঙ্গে তিনি পরামর্শ করতেন। কালীবাবুর ভ্রাতুষ্পুত্র তারাপ্রসন্নবাবুকে আপনি চেনেন? নিশ্চয়ই চিনি, এই তো কালকেই তিনি এখানে এসে বিষম হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিলেন। সে আবার কি? কালীবাবুর সঙ্গে তার ভয়ানক ঝগড়া হয়েছিল। আমি সেখানে হাজির না থাকলে খুড়োকে তিনি নিশ্চয়ই মেরেই ফেলতেন। কেন? কালীবাবুর অবর্তমানে সমস্ত সম্পত্তি পাবার কথা তারাপ্রসন্নবাবুর, কিন্তু কালীবাবু সম্প্রতি উইল করে সমস্ত সম্পত্তি দিয়েছেন তার সহধর্মিণী মাধবী দেবীকে। সমস্ত সম্পত্তি? একরকম তাই বটে। তারাপ্রসন্নবাবু পাবেন কিছু কিছু মাসোহারা মাত্র। অবশ্য মাধবী দেবী ভোগ করবেন কেবল জীবন সত্ত্ব। তার অবর্তমানে তারাপ্রসন্নবাবুরই বংশধররা সম্পত্তির মালিক হতে পারবেন, কিন্তু উইলের এই শর্ত তারাপ্রসন্নবাবুর মনোপুত হয়নি, তাই নিয়ে ঝগড়া। উইল কবে হয়েছিল? গেল সপ্তাহে, অর্থাৎ আজ থেকে প্রায় 6 দিন আগে। এই সময় বাড়ির ভেতর থেকে একজন দাসী মতিলালের সামনে এসে বলল, মা ঠাকুরান আপনারা ডাকছেন। শুনলেন তো, আমার তলব পড়েছে। কর্তা গিন্নি দুজনেরই আমাকে না হলে চলে না। বেশি বিশ্বস্ত হওয়ার মানেই হচ্ছে বেশি খাটুনি খেটে মরা। মা ঠাকুরুনকে? মাধবী দেবী। বেশ, ঠিক আছে, আপনি আসুন, আমার আর কিছু জানবার নেই। না 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 না, আর একটা মাত্র জিজ্ঞাসা আছে। কালীবাবুর বাড়িতে এই বাংলা টাইপরাইটার কটা আছে? একটাই আছে। একটা? ঠিক আছে, আপনি আসুন। মতিলাল হন্তদন্তের মতো প্রস্থান করল। ভূপেন বললেন, জয়ন্তবাবু, বাজে কথা নিয়ে মাথা ঘামিয়ে মিছে ফ্যাকড়া বাড়াচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, নিজের হাতে যে মরে তাকে আর কোনোই সাহায্য করা যায় না। জয়ন্ত রসহীন কণ্ঠে হেসে বলল, আপনি যথার্থ কথাই বলেছেন, এটা নিতান্তই একটা হালকা মামলা। তবে আমার একটা অনুরোধ রাখবেন। বলুন। আত্মহত্যার আগে কালীবাবু যে কথাগুলো টাইপ করে গিয়েছিলেন, ওই টাইপরাইটারেই সে কথাগুলো আরেকবার ওই কাগজে টাইপ করে দেখাবেন। এ আবার আপনার কি খেয়াল? হ্যাঁ, আপনি করুন না, যথাসময় আপনি নিজেই সব জানতে পারবেন। বিকেলে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে, আসি। বিকেলে জয়ন্ত ও মানিক থানার ভেতরে প্রবেশ করল। তাদের দেখেই ভূপেন টেবিল চাপড়ে বলল, আরে জয়ন্তবাবু, আপনি এবার আবার কি গোল বাঁধালেন? হ্যাঁ, ব্যাপার কি? বড়ই রহস্যময়, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কি বুঝতে পারছেন না? যে টাইপরাইটারের সঙ্গে কালীবাবুর অন্তিম স্বীকারোক্তি সংলগ্ন ছিল, তার মধ্যে রিবেন বা কালির ফিতে নেই। আমি তো জানি। কেবল তাই নয়, তারপর নতুন রিবেন আনিয়ে কালীবাবু সেই স্বীকারোক্তি কপি করে দেখা গেল সেটা টাইপ করা হয়েছে অন্য কোনো মেশিনের। কারণ আসল আর নকলের টাইপের ছাঁচ একরকম নয়। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে আমি আগেই সেটা অনুমান করতে পেরেছিলাম। ওই যে আপনি বলেছিলেন এটা নিতান্ত হালকা মামলা। কে বলে মামলাটা হালকা? মামলাটা এর মধ্যেই দস্তুর মতো ভারী হয়ে উঠেছে। ভারী কিনা জানি না মশাই, তবে এটা যে খুনের মামলা তাতে আর কোনো সন্দেহ নেই।
আপনিও যে এর চেয়েও বেশি ভারী কথা বলছেন। আত্মহত্যাকেও খুন বলে চালাতে চাইছেন নাকি? ভূপেনবাবু, আমার মতো আপনিও সকর্ণে শুনেছেন কালীবাবুর একটার বেশি টাইপরাইটার ছিল না, আর সচক্ষেই তো দেখছেন। তাতেই আটকানো ছিল তার স্বীকারোক্তি, অথচ সেই টাইপরাইটারে কালির ফিতে ছিল না। এবার আপনি নিশ্চয়ই বলবেন না যে আত্মহত্যার পূর্ব মুহূর্তে নিজস্ব টাইপরাইটার থাকতেও কালীবাবু বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে অন্য যন্ত্রে তার স্বীকারোক্তি টাইপ করে এনেছিলেন। এটা একেবারেই অসম্ভব। এর মধ্যে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির হাত আছে। দ্বিতীয় ব্যক্তি? হত্যাকারী। ভূপেন লাফিয়ে আসন ত্যাগ করলেন, চমকে উঠে বললেন, কি বলছেন আপনি? ঘরের মেঝে থেকে কালীবাবুর আঙুলের ব্যান্ডেজ তুলে নিয়ে প্রথমেই আমার চোখ খুলে যায়। কালীবাবুর ডান হাতের অঙ্গুষ্ঠ আর তর্জনী ওই ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল। সেই অবস্থায় কেউ রিভলভারের ঘোড়া টিপতে পারে না। অবশ্য কালীবাবু নিজেই পট্টি খুলে ঘোড়া টিপতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে পট্টির ওপরে এই রক্তের দাগও লাগতো না, এবং তা তিনি করেননি। তিনি যখন গুলিবিদ্ধ হন তার আঙুলের ওপর তখন পট্টি বাঁধা ছিল, আর সেই জন্যই পট্টির ওপরে রক্তের ছোপ ছিল। সুতরাং হত্যাকাণ্ডের পর পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য হত্যাকারী যে পট্টিটা সরিয়ে ফেলেছিল তাতে আর কোনো সন্দেহ নেই। নির্বাক ভূপেন মুখ বেজার করে জয়ন্তর দিকে তাকিয়ে রইলেন। এই মামলা দুটোর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রক্তাক্ত পট্টি আর রিবনহীন টাইপরাইটার। এই দুটো প্রমাণেই জানা যায় ঘটনাস্থলে আবির্ভূত হয়েছিলেন কোনো দ্বিতীয় ব্যক্তি। তাড়াতাড়িতে সে লক্ষ্য করতে পারেনি যে পট্টির ওপরে রক্তের দাগ আছে। অন্য কোনো টাইপরাইটার আগে থাকতেই সে স্বীকারোক্তি টাইপ করে প্রস্তুত হয়েই এসেছিল। কালীবাবুর মেশিনে সেখানে আটকাবার সময় কল্পনাও করতে পারেনি যে তার মধ্যে কালির ফিতে নেই। ভূপেন চমৎকৃত। তখনও তার মুখে কোনো শব্দ নেই। এবার প্রশ্ন ওঠে, এই দ্বিতীয় ব্যক্তি কে হতে পারে? ভূপেনবাবু, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে পত্রখানা কালীবাবুর তথাকথিত আত্মহত্যার কারণ তার ট্রেডমার্ক। খোঁজ নিলে জানতে পারবেন কালীবাবু নিজেও এই একই ট্রেডমার্ক মারা কাগজ ব্যবহার করতেন। এই দেখে সন্দেহ হয় পত্রপ্রেরক তাঁর বাড়িতে আনাগোনা করবার সুযোগ পায়। কিন্তু এই সন্দেহের বিশেষ মূল্য নেই, কারণ এরকম কাগজ বাজারে সুলভ। সুতরাং পরস্পরের সঙ্গে অপরিচিত যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে। অতএব অন্য উপায়ে আমাদের হত্যাকারীর সন্ধান করতে হবে। আচ্ছা ভূপেনবাবু, আপনি আরও একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? ইজি চেয়ার আর তার ওপরকার মৃতদেহের অবস্থান। হ্যাঁ, চেয়ার আর দেহ দুই ছিল ঘরে ঢোকার দরজার মুখোমুখি। ঘরে একটা মাত্র দরজা ছিল। তাহলে কেউ যদি ঘরে ঢুকে থাকে তবে তাকে কালীবাবুর সামনে দিয়ে ঢুকতে হয়েছিল। কেউ যদি কেন ভূপেনবাবু, কেউ নিশ্চয়ই ঘরে ঢুকেছিল। আপনি কি বলতে চান? খুনি যখন ঘরে ঢোকে কালীবাবু তাকে দেখতে পেয়েছিলেন? আমি সেটাই বলতে চাইছি। অথচ কালীবাবু তাকে বাধা দেননি? না, কারণ সে ছিল তার পরিচিত। হ্যাঁ, অতি পরিচিত, তার সন্দেহের অতীত। কারণ খুনি যে ঘরে ঢুকেই সামনাসামনি দাঁড়িয়ে গুলি ছোড়েনি সে প্রমাণও আছে। কালীবাবুর ডান রগের ওপরে রিভলভারের নল লাগিয়ে গুলি ছোঁড়া হয়েছিল, সেটা আমরা সকলেই জানি। সুতরাং বুঝতে হবে যে খুনি যখন কালীবাবুর ঘরে ঢুকে খুব কাছে ডান পাশে এসে দাঁড়ায় তখনও তিনি তাকে বিন্দুমাত্র সন্দেহ করতে পারেননি, কেননা সে ছিল তার ঘনিষ্ঠ ব্যক্তি। এখন আন্দাজ করতে পারছেন কে এই ব্যক্তি? ভূপেন কিছুটা ভূতের মতো হয়ে পড়েছিল। এতক্ষণ পরে মুখেও চোখে জাগ্রত হলো জীবন চাঞ্চল্য। উত্তেজিতভাবে বলে উঠল, আলবাত আন্দাজ করতে পারি, নিশ্চয়ই আন্দাজ করতে পারি। তাই নাকি? দেখি এসে। কালীবাবুর ভাইপো তারা প্রসন্ন। আমি এখনই তার সন্ধানে বেরিয়ে পড়ব। হ্যাঁ, সম্পত্তি থেকে প্রায় বঞ্চিত হয়ে কালীবাবুর ওপর সে ভীষণ খাপ্পা হয়ে আছে বটে। এমন অবস্থায় অনেক খুন খারাপি হতে দেখাও গেছে। আপনার অনুমান অসঙ্গত নয়। তাহলে এখানে দাঁড়িয়ে আমি আর সময় নষ্ট করি কেন? হ্যাঁ, বিলম্বে কার্যহানির সম্ভাবনা। তিষ্ঠ ক্ষণকাল, আর একটু সবুর করলে ক্ষতি হবে না। আমার হাতে আরও কিছু প্রমাণ আছে। যা বলার বলে ফেলুন মশাই, আমার আর তস সইছে না। তারা প্রসন্নের ওপরে সন্দেহ হওয়ারই কথা। ও বাড়িতে তার আনাগোনা ছিল। সে জুয়ারি, মদ্যপ, লম্পট, বেকার,
তার মতো লোক সম্পত্তি হারিয়ে যে চণ্ডালের আগের বশবর্তী হয়ে নরহত্যা করবে, এটা কিছুই অসম্ভব নয়। হায় হায় হায়, গোড়া থেকেই তার উপরে আমার সন্দেহ করা উচিত ছিল। তাহলে এতক্ষণ তার হাতে আমি লোহার বালা পরিয়ে দিতে পারতাম। এইবারে আরেকটা কথা ভেবে দেখুন তো ভূপেনবাবু, ঘটনার রাতের কথা স্মরণ করুন। ঘড়িতে 11টা বেজেছে। দরজার দিকে মুখ করে কালীবাবু ইজি চেয়ারের ওপরে বসে আছেন। এমন সময় যে তারাপ্রসন্ন খানিক আগে মারমুখ হয়ে তার সঙ্গে ভীষণ ঝগড়া করে গেছে, সে হঠাৎ ঘরের ভেতর এসে ঢুকল। আপনি যদি কালীবাবু হতেন, এই অবস্থায় কি করতেন? উঠে তারাপ্রসন্নকে তেড়ে মারতে যেতাম, নয়তো দূর দূর করে তাড়িয়ে দিতাম, আর নয়তো থাক থাক থাক, ওতেই চলবে। কিন্তু কালীবাবু ওসব কিছুই করেননি। তিনি নিশ্চিতভাবে চেয়ারের ওপরেই বসে রইলেন, আর তারাপ্রসন্ন নির্বিবাদে সামনে দিয়ে সোজা তার ডান দিকে গিয়ে গুলি করে সরে পড়ল। এটা কি সম্ভব? তাহলে বেশ বোঝা যাচ্ছে যে তারাপ্রসন্ন হত্যাকারী নয়। ভূপেন দস্তুর মতো মুষড়ে পড়ে বললেন, আপনি তো সাংঘাতিক লোক মশাই। এই টেনে তোলেন আকাশে, আবার এই ফেলে দেন পাতালে। ভূপেন বাবু, আপনি মহিতোষ সেনের কথা ভুলে যাচ্ছেন কেন? ভুলিনি, আমি কাউকেই ভুলিনি। কিন্তু তার সঙ্গে এই খুনের কি সম্পর্ক? চিঠিতে সে নিজের ঠিকানা আর হাতের লেখা গোপন করেছে। কালীবাবু তাকে নিশ্চয়ই চিনতেন। ওই রকম গোপনীয়তার মানেই হয় না। কালীবাবু বেঁচে থাকলে সে নিজেই তার সঙ্গে দেখা করতে আসতো, এটাও ভুলে যাবেন না। পরে সত্যিই দেখা করতে সে এসেছিল, তবে হত্যার সংকল্প নিয়ে। সে চিঠিখানা লিখেছিল অন্য উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? ওই চিঠির সঙ্গে কালীবাবুর মৃতদেহ আবিষ্কৃত করলে সকলেরই দৃঢ় বিশ্বাস হবে তিনি আত্মহত্যা করেছেন। দৈবগতিকে তদন্তে কেউ আসল সন্দেহ করলেও সে থাকবে নিরাপদে, কারণ চিঠিতে তার হাতের লেখা বা ঠিকানা নেই। ভূপেন হতাশভাবে বলল, এই যে 20 বাও জলের নিচে পড়লাম রে বাবা। যাকে জানি না চিনি না তাকে ধরবো কেমন করে? ভূপেনের হাতে একখানা ফটো গুঁজে দিয়ে জয়ন্ত বলল, এই দেখুন, এই যে বন্ধুদের সঙ্গে সদল বলে মহিতোষ। ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার আসামি। চিনতে পারছেন? ছবির ওপরে চোখ বুলিয়ে ভূপেন ঘাড় নেড়ে বললেন, মোটেই না। জয়ন্ত আরেকখানা ছবি দেখিয়ে বলল, এই যে এর মধ্যে মহিতোষের মূর্তি, এই যে এখানে এনলার্জ করে দেখানো হয়েছে। ছোট ছবিতে ওর মুখের খুঁটিনাটি ভালো করে বোঝা যাচ্ছিল না। মহিতোষের দাড়ি গোঁফ কামানো ছিল, কেবল আমি শখ করে তার নাকের তলায় ছোট্ট একজোড়া গোঁফ এঁকে দিয়েছি। এখন বলুন তো, ওই গোঁফ, ওই জোড়া ভুরু আর ডান গালের ওই আঁচিল আপনি এর আগে কোনো মুখে দেখেছেন কিনা? আরে, তাহলে এবার চিনতে পেরেছেন? এই যে মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। উত্তম। হ্যাঁ, এই মতিলালই হচ্ছে খুনি এবং মহিতোষ সেন। নাম ভাঁড়িয়ে সে কালীবাবুর কাছে চাকরি নিয়েছিল। কালীবাবুর স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে তার যোগসাজশ থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে মাধবী দেবী যে তাঁর আগের স্বামীকে চিনতে পেরেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কালীবাবুকে ইহলোক থেকে বিদায় নিতে হতো অনেকদিন আগেই, কিন্তু 6 দিন আগে উইলে মাধবীকে জীবনসত্ত্ব দিয়ে তিনি নিজের মৃত্যুকে ঘনিয়ে এনেছিলেন নিজেই। এখন আপনার কর্তব্য আপনি করুন ভূপেনবাবু। আপাতত বিদায় পথে শখের গোয়েন্দারা। জয়ন্তর হাত ধরে উচ্ছ্বসিত কণ্ঠে ভূপেন বললেন, স্বীকার করছি মশাই, আপনি হচ্ছেন অতুলনীয়। কিচ্ছু না, সত্যি এটা একটা নিতান্ত হালকা মামলা, বুঝলে, এত সহজে কিনারা হতো না। তবে ব্যান্ডেজ আর টাইপরাইটার নিয়ে ভ্রম না করলে মতিলালকে মহিতোষ বলে চিনতে পারলেও কেউ তার কিছুই করতে পারত না। সে ধরা পড়ল খালি সামান্য অসাবধানতার জন্য। চলে এসো মানিক, এখন ভূপেনবাবু মহিতোষের খোঁজে যাবেন। এতক্ষণ কথকতার আসরে আপনি শুনছিলেন সহজ তদন্ত, মূল গল্প নিতান্ত হালকা মামলা।
গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং জয়ন্তর ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। মানিকের ভূমিকায় ছিল আর্য। অন্যান্য চরিত্রে অভিনয় করলেন সৌরভ, ঋদ্ধি, রক্তিম এবং তৃষা। গল্পের নাট্যরূপ নির্মাণ এবং অডিও রূপান্তর দিশানি। শব্দ সংযোজন ঝিনুক। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় হানাবাড়ি প্রোডাকশনস থেকে ঋদ্ধি। প্রচ্ছদ নির্মাণ সন্দীপন। কেমন লাগলো আজকের গল্পটা? যদি কথকতার আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার মতামত। যদি আপনার ভালো লাগে সেটাও জানাবেন, আপনার খারাপ লাগলে সেটাও জানাবেন, কারণ সেটা জানা আরও বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, কারণ ওটা অন না করলে আপনার কাছে কিন্তু গল্পের নোটিফিকেশনগুলো পৌঁছবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকতে। আপনার একটা সাবস্ক্রিপশন অনেকটা উৎসাহ দেয়, বিশ্বাস করুন। আর একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে কথকতায় আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে। আর কথা দিচ্ছি এবারে খুব তাড়াতাড়ি ফিরব। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন কথকতা। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি। নমস্কার, শুভরাত্রি।